এরই নাম বোধহয় শুভেন্দু অধিকারী, এরই নাম বোধহয় মাস্টার স্ট্রোক। এই সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, কিন্তু আসার পর থেকেই এই সরকারের উপর অনন্ত চাপ তৈরি হয়েছিল। কেননা যারা দু হাত ভরে ভোট দিয়েছিলেন তাদের মনের মধ্যেই একাধিক প্রশ্ন এবং ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে শুভেন্দু অধিকারী এমন কিছু মাস্টার স্ট্রোক দিলেন যাতে করে স্পষ্ট হয়ে গেল যে কেন এই রাজ্যে বিজেপি সরকারটা দরকার ছিল, কেন হিন্দুদের বাঁচাবার জন্য বা হিন্দুদের আস্থার জন্য এখনও শেষ ভরসা একটাই রাজনৈতিক দল, তার নাম হচ্ছে বিজেপি। শুভেন্দু অধিকারী কি করেছেন পরপর পরপর সমস্ত কিছু আজকে আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি হলাম আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা সব থেকে বেশি দরকার ছিল এই বাংলাতে, সেটাই অবশেষে ইমপ্লিমেন্ট হতে চলেছে। দুটো গুরুত্বপূর্ণ বিল শুভেন্দু অধিকারী ইন্ট্রোডিউস করতে চলেছেন। প্রথম বিলটা হচ্ছে ইউসিসি এবং দ্বিতীয় বিলটি হচ্ছে ল্যান্ড জেহাদ। এর পাশাপাশি ধর্মান্তকরণ নিয়ে যে সীমাহীন চাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, হিন্দুরা যে খতরেতে আছে সত্যি সত্যি, সেই জায়গাটাও বিলুপ্ত করার জায়গায় চলে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, পরিষ্কারভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কথাটি বলেছিলেন তারই রাজ্যগত একটা জায়গা তৈরি করে নিলেন শুভেন্দু অধিকারী। পরিষ্কারভাবে বললেন যে তার মিশন একটাই, এক রাজ্য, এক মুখ্যমন্ত্রী এবং এক আইন। এটাই হওয়ার তো দরকার আছে। কেন চারটে করে বিয়ে করার জন্য এখনও শরীয়তি আইন থাকবে, সেই জায়গাটা তো প্রশ্ন বহুদিন ধরেই ছিল। এবং অবশেষে ইউসিসি বিল ইন্ট্রোডিউস হচ্ছে পশ্চিমবঙ্গে। যদিও যেটা প্রথম অধিবেশন ছিল সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই যে ইউসিসি বিল সেটা আসবে, সেটার জন্য যে খসড়া সেটা তৈরি করার দায়িত্ব দেওয়া হবে উত্তরাখণ্ডে যিনি এটা তৈরি করেছিলেন তাকে, এবং তারপর স্পেশাল অধিবেশন ডেকে তিনি অগস্ট মাসেই এটা পাশ করাবেন। সুতরাং এক্সপেক্টেড ছিল। কিন্তু দেখুন, হাজার হোক সরকারি কাজ তো, মুখে বলা আর ইমপ্লিমেন্ট করা তার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন তার সরকারের প্রায়োরিটি কোনটা। ইউসিসি বিল আসছে, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা খুব দরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, কারণ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ল্যান্ড জিহাদ বিল। সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে সরকার, খুব শীঘ্রই সেই বিলটা চলে আসবে, তার প্রায়োরিটির মধ্যে এটা রয়েছে। কেননা আমরা দেখছি মমতা ব্যানার্জি গত 15 বছরে সীমান্তে বেড়া দিতে দেয়নি, প্রচুর পরিমাণে জিহাদি ঢুকে গেছে, এবং জিহাদিরা ঢুকে গিয়ে এখানে হিন্দু বিরোধী কার্যকলাপ বিভিন্ন এলাকায় শুরু করে দিয়েছে। কখনো আমরা দেখি মন্দিরে কাটা মুন্ডু পড়ে আছে, কখনো এমন কিছু মাংস পড়ে আছে যেগুলো হিন্দু ধর্মে চলে না। আর হিন্দুরা কি করেছে এতদিন, এই চাপের সামনে নতি স্বীকার করে দূর বাবা এত ঝামেলার মধ্যে কে থাকবে, সেই এলাকাগুলো বিক্রি করে দিয়ে কম দামে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এর ফলে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এলাকার পর এলাকা হিন্দুহীন হয়ে যাচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে। ফলে এবার সরকার কিন্তু আইন আনতে চলেছে, আপনি যদি জমি বিক্রি করেন তাহলে আপনি নিজের ধর্মের লোককেই বিক্রি করতে পারবেন। এই যে একটা আগ্রাসী ল্যান্ড জিহাদের ভাব চলছিল, সেই জায়গাটাকে কিন্তু একদম সমূলে উৎপাটন করে দেওয়া হবে। এর পাশাপাশি গরিবিটাকে কাজে লাগিয়ে বহু সংস্থা ঢুকে যাচ্ছে এবং তারা এনজিওর নাম করে ধর্মান্তকরণের কাজ করছে। গরিব হিন্দুদের সত্যি সত্যিই ধর্ম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এফসিআরএ বিল কেন্দ্রে আসছে এবং তাতে তো অনেকটা আটকে যাবেই, কিন্তু স্পেসিফিক্যালি রাজ্যের জন্য কিন্তু এই ধর্মান্তকরণ আটকানোর বিলও আসতে চলেছে। অর্থাৎ সত্যি সত্যি হিন্দুদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু ফিরিয়ে আনার জায়গা চলে এসেছে। গত 15 বছর ধরে আমরা দেখেছি শুধু তুষ্টিকরণ হয়েছে, শুধু তোষণের রাজনীতি হয়েছে, হিন্দুদের জন্য কিচ্ছু হবে না। রেড রোড বন্ধ করে সেখানে অন্য ধর্মের প্রার্থনা সভা হবে, সেখানে মমতা ব্যানার্জি গিয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম বলতে পারবে। আর হনুমান জয়ন্তীর যখন পারমিশন স্বয়ং সেনাবাহিনী দিয়ে দেবে, তখন মমতা ব্যানার্জি সরকার আটকে দেবে। সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে। আদ্যাপীঠে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে গিয়ে ঘোষণা করেছেন যে আধ্যাত্মিক চেতনার যে জাগরণ সেটা পশ্চিমবঙ্গে হবে। অর্থাৎ আমাদের যে হিন্দু হেরিটেজ আছে সেটাকে আর বিলুপ্ত হতে দেওয়া যাবে না। হিন্দুদের বাঁচানোর কাজ, যে জন্য মানুষ ভোট দিয়েছিল, সেই জায়গাটা কিন্তু এই সরকার প্রায়োরিটি দিয়ে দেখবে। হিন্দু মুসলিম আলাদা কোনো ব্যাপার নেই এখানে, কিন্তু হিন্দুদের তার জন্য স্যাক্রিফাইস করতে হবে, বারবার বলিদান দিতে হবে, সেই জায়গাটা বন্ধ করার কাজ করছে। হ্যাঁ, চাল ডালের দাম এগুলো তো দরকার আছে, কিন্তু তার থেকেও দরকার তো এই জায়গাগুলো ছিল, যেটা এই সরকার কিন্তু সরাসরি এবার কাজ করার জায়গায় শুরু হয়েছে।
কিন্তু আপনারা এটা শোনার পর একটা প্রশ্ন তুলতে পারেন যে ভাই অনেক কিছুই তো হলো, ধর্ম নিয়ে অনেক কথা বললে, ভাই আসল কাজটা কোথায় করছে, চাকরিটা কোথায়? হ্যাঁ, চাকরিটা কোথায় সেটার জন্যও শুভেন্দু সরকার কিন্তু কাজ করছে। কেননা এই রাজ্যের বিপুল সংখ্যক যুব শক্তি তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল, এবং আমরাও বারবার নির্বাচনের আগে বলেছিলাম যে দেখো, মমতা ব্যানার্জি থাকলে চাকরি বাকরি পাবে না, ওই 500 টাকা 1000 টাকা হাতে ভিক্ষের মতো ধরিয়ে দেবে আর বলবে ফোটো ভাই আমাদের ভোট দাও, আমাদের লাইনে এসে মিছিলে এসে দাঁড়াও, ভোটের সময় বোমাবাজি করো। এর বাইরে মমতা ব্যানার্জি যুব শক্তিকে কিচ্ছু দিতে পারে না। যদি চেঞ্জ চাও, যদি বিজেপিকে আনতে পারো, তবেই কিন্তু চাকরির স্বপ্ন দেখো। আর দেখুন, মমতা ব্যানার্জির জামানায় যেসব জায়গায় সব থেকে বেশি দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গিয়েছিল, সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর সরকার ঠিক কোন কাজটা করছে? প্রথমেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেখানে যেখানে এই চাকরির ব্যাপারগুলো রয়েছে সেখানে কোনো রাজনৈতিক পলিটিক্যাল কানেকশন তিনি রাখতে দেবেন না। কেউ এসে ওই পার্থ চ্যাটার্জির মতো রেকমেন্ডেশন দিয়ে যাবে আর হাজার হাজার চাকরি বিক্রি হয়ে যাবে, অযোগ্যদের হাতে সমস্ত কিছু চলে যাবে, না, সেই জায়গা হবে না। প্রথমে এসব সংস্থাগুলোর মাথায় IASদের বসানো হয়েছিল, কিন্তু শুধু তাদের বসালেই তো হবে না, কমিটি তো লাগবে। সেই কমিটি SSCর জন্য, যেখানে সব থেকে বেশি দুর্নীতি হয়েছিল, পুরো শিক্ষা দপ্তর জেলে আছে, সেই SSC 26,000 চাকরি চলে গিয়েছিল। সেখানে যে 5 জনের কমিটি করা হলো, শীর্ষে তো আমলা রয়েছেনই, তার পাশাপাশি 3 জন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং একজন IIM এর অধ্যাপক, এদেরকে নিয়ে আসা হলো কমিটিতে। অর্থাৎ, এবং এই যে রামকৃষ্ণ মিশনের যাদের সন্ন্যাসীদের নিয়ে আসা হয়েছে, তারা কেউ এলিতেলি মোহাম্মদ আলী নন, তারা প্রত্যেকেই অত্যন্ত অত্যন্ত উচ্চশিক্ষিত, তাদের সমাজ সংসারের কোনো মায়া নেই, তারা সত্যিই গেরুয়াধারী, এবং এই রাজ্যের ছেলেমেয়েরা, ভবিষ্যৎরা যাতে সুরক্ষিত থাকে সেই দায়িত্ব তাদের হাতে অর্পণ করা হলো। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসবে, এসব কমিটি ফমিটি তো অনেক হলো, কিন্তু চাকরির নোটিফিকেশনটা কোথায়? এ নিয়ে প্রচুর ফোন পাই, প্রচুর মেসেজও পাই, এবং আমাদেরও সরকারের কাছে সেই প্রশ্নটা ছিল। সরকার কিন্তু একটা কথাই প্রথম দিন থেকে বলেছে যে আমরা একটু গুছিয়ে নিয়ে শুরু করতে চাই, কেননা যে সীমাহীন দুর্নীতি মমতা ব্যানার্জি করে গেছে এবং যে সিস্টেমটা তৈরি করে গেছে, এখানে যদি এখন আমরা ঠিকঠাকভাবে না করি, আবারও করাপশান হবে, আবারও ছেলেমেয়ের ভবিষ্যৎগুলো কিন্তু অন্ধকারে চলে যাবে। ফলে তারা কিন্তু গুছিয়ে নিয়েছে, 3টে মাস সময় নিয়েছে, এবং তার মাঝখানে কিন্তু নোটিফিকেশান এবার শুরু হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, যেরকম UPSC হয়, সেই UPSCর ধাঁচে পশ্চিমবঙ্গে PSCকে নতুন করে জাগিয়ে তোলা হচ্ছে, এবং সেই PSCর মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট হবে। মিউনিসিপ্যালিটিতে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্টের দরকার আছে, মোট 17,000 রিক্রুটমেন্ট হতে চলেছে, 8,000 নতুন পদ সেখানে সৃষ্টি হবে। এবং সেই জায়গায় মমতা ব্যানার্জি গত 15 বছরে কি করেছেন না, তিনি শুধুমাত্র তার দলের যারা ক্যাডার আছে তাদেরকে ঢুকিয়ে দিয়েছেন, ফলে সেখানে স্থায়ী নিয়োগের দরকার আছে। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, কর্মী অপ্রতুল রয়েছে, তার কারণ তো মমতা ব্যানার্জি। আজকে সেই জায়গাটা শুধু অভিযোগ করলে হবে না, তার রিজলভ করার দরকার আছে, আর সরকার কিন্তু সেই কাজটাই করতে শুরু করেছে। কিন্তু আপনারা বলবেন যে এত লক্ষ লক্ষ বেকার রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে 17,000 চাকরি কি হবে? হ্যাঁ, সরকারও বুঝছে সরকারি চাকরি দেওয়া হবে, কিন্তু সরকারি চাকরি দিয়ে এই বেকারত্ব ঘোচানো যাবে না। ফলে জায়গা একটাই, এখানে শিল্পায়ন করতে হবে, শিল্প নিয়ে আসতে হবে। শিল্প যদি না আনা যায়, বেসরকারি চাকরির যদি উদ্যোগ না নেওয়া যায়, তাহলে এই বেকার সমস্যার সমাধান করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েগুলোকে ওই বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবেই কাজ করতে হবে, সেই জায়গাটা বন্ধ করতে হবে। ফলে সরকার কিন্তু প্রথম থেকেই আন্তরিক এই জায়গাটা কাজ করবে বলে, এবং আমরা ইতিমধ্যেই দেখলাম বেশ কিছু বড় বড় শিল্পপতিরা এসেছেন, এখানে ইন্ডাস্ট্রি শুরু করবেন, তার ইনগুরেশন হচ্ছে। কিন্তু এবার পশ্চিমবঙ্গের যে শিল্পপতিরা রয়েছেন তাদেরকে নিয়ে একদম পুরো শিল্প গোষ্ঠীকে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, সেখানে শিল্পমন্ত্রী তাপস রায়ের পাশাপাশি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যিনি পরিবহন মন্ত্রী রয়েছেন অর্জুন সিং, সবাই মিলে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক নিয়েছেন। এবং মমতা ব্যানার্জি মুখে যতই বলুক বিজনেস অ্যাট বেঙ্গল বা বিজনেস অ্যাট ইজ, আলটিমেটলি পশ্চিমবঙ্গে তো কিছু হয়নি, ওই একটা বড় রকম বল একা ছাড়া পশ্চিমবঙ্গ কিছু পায়নি। ফলে সত্যি সত্যি এবার কিন্তু শিল্পপতিদের কাছ থেকে নীতিটা জানা হচ্ছে, তারা কি চান, এখানে বিজনেস করতে গেলে তাদের কি লাগবে, এবং সেগুলো ফাইলবন্দি করে ফেলে রাখা হবে না। পশ্চিমবঙ্গে যে শিল্পনীতি তৈরি হচ্ছে তার রোডম্যাপ এটার উপর বেশ করে তৈরি হবে, এবং এটা মুখ্যমন্ত্রীর টেবিলে জমা পড়বে। তারপর এটা নিয়ে কিন্তু সরকার ভাবনা চিন্তা করছে। ফলে আগামী দিনে, আগামী 5 বছরে প্রচুর যে শিল্প আসবে, সেই রাস্তাটা কিন্তু খুলে যাচ্ছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকবে, আসবে আসবে করছো, আসছেটা কোথায়? আসছে তো। এতদিন মমতা ব্যানার্জিকে তো দেখেছেন ওই দুর্গাপুজোর ফিতে কাটতে, শুধু তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ফিতে কাটছেন, কিন্তু কোনো বড় শিল্পের জন্য তিনি ফিতে কাটছেন কোনো দিন দেখেছেন? মমতা ব্যানার্জি দেয়নি 15 বছরে।
কিন্তু এই সরকার আসার পর থেকেই আন্তরিক। এই পুরুলিয়া যেটা রুক্ষ জমি, সেখানে চাষাবাদ ভালো করে হচ্ছে না, সেখানেই কিন্তু শিল্প করতে হবে, প্রচুর খালি জমি রয়েছে। ফলে সেখানে ওই স্পেনে গিয়ে কোনো বেহালার শিল্পপতিকে খুঁজে আনতে হয়নি শুভেন্দু অধিকারীকে। এখানে সত্যি সত্যি ইস্পাত শিল্প এবার এস্টাবলিশ হচ্ছে, এবং 36,000 কোটি টাকার প্রকল্প, আর সেখানে প্রায় 1600 মানুষের কর্মসংস্থান ডিরেক্টলি হতে চলেছে। এবার এরকম বড় একটা শিল্প হলে তার পাশাপাশি সাপোর্টিং অনেক কিছু ইন্ডাস্ট্রি তৈরি হবে, সেখানেও কিন্তু অনেক বেশি নিয়োগ হবে, সেখানেও কিন্তু রিক্রুটমেন্টটার চান্সটা বাড়বে। এবং আগামী 17ই আগস্ট এর উদ্ঘাটন করতে যাবেন শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী। অর্থাৎ শুধু মুখে বলে কাজ নয়, শুধু নীতি তৈরি করা, ফাইলে বন্দি রাখা তা নয়, এই সরকার কিন্তু ছুটতে শুরু করে দিয়েছে, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে শুভেন্দু অধিকারী মাত্র 3 মাস মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এসেই যদি এত কিছু করতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি কেন করেনি? এই জায়গাটা কেন আটকে রেখেছিলেন? আসলে মমতা ব্যানার্জির তো ভীষণ রকম ইগো ছিল না। তাকে যেহেতু বিজেপি ভোট দিত না, তাকে ভোট দিত না, বিজেপিকে ভোট দিত। এই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু গেরুয়াটা অনেক আগে চলে এসছে, অনেক বেশি ডিপ সেখানে। ফলে মমতা ব্যানার্জির একটা ভীষণ জ্বালা ছিল, ভীষণ যন্ত্রণা ছিল, আমাকে ভোট দিস না, দেখ বেটা কী করবো। আর এমনিতেই তো শিল্পবিরোধী মহিলা, একটা কাকতারুয়া যেরকম হয় সেরকম শিল্পতারুয়া মহিলা ছিল মমতা ব্যানার্জি। সুতরাং তার কাছ থেকে এক্সপেকটেশন এইসব কিছু রাখা যায় না। কিন্তু এইসব অঞ্চলের ছেলেমেয়েরা যারা বাইরে লক্ষ লক্ষ ছেলেমেয়েকে পরিযায়ী হতে হয়েছে, তারা কিন্তু বিজেপিকে জেতাবার জন্য নিজের গ্যাটের কড়ি খরচা করে এসে ভোটটা দিয়ে গেছেন, আর তার সুফল কিন্তু তারা পেতে চলেছেন। পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই যে বিস্তীর্ণ জঙ্গলমহলের এলাকাটা রয়েছে, লাল মাটির এলাকা, রাঢ়বঙ্গ যেগুলো রয়েছে, যেখানে কৃষি হবে না, যেখানে ব্যারেন ল্যান্ড পড়ে আছে, সেখানে কিন্তু একটার পর একটা ভারী শিল্প আনার প্রকল্প চলছে, এবং আগামী দিনে এই জেলাগুলোতে সেখানে কিন্তু ভারী শিল্প আসছে। ফলে পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু দ্রুত বদলাচ্ছে। কিন্তু যতই এগুলো দ্রুত বদলাক, আলটিমেট প্রশ্নটা তো আরেকটা জায়গায় থেকে যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে জেতাতে যারা অন্যতম বড় ভূমিকা নিয়েছিল, সেই সরকারি কর্মচারী, তাদের ডিএর ব্যাপারটা কি হলো? ওই মুখেই ঘোষণা করে দিয়েছিলেন বাজেট অধিবেশনে 20% দেওয়া হবে, তার গেজেট নোটিফিকেশন কোথায়, ইত্যাদি প্রভৃতি নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আমরাও সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, সত্যিই তো সরকার করছে কোথায়? কিন্তু এই সরকার যে মুখেন মারিতং জগৎ নয়, সত্যি সত্যি ইমপ্লিমেন্ট করার জায়গায় রয়েছে, সেটাও কিন্তু এই সরকার এস্টাবলিশ করে দিল। দেখুন, সেই 2008 সাল থেকে 2019 সাল 11 বছর মমতা ব্যানার্জি ডিএ মেরে দিয়েছে। ডিএ মারা সরকার আর নেই দরকার আওয়াজ উঠেছিল, আর সেই সব আওয়াজ ওঠার সময় মমতা ব্যানার্জির কথা ছিল কি, কুকুরের মতো ভৌ ভৌ করবেন না। কখনো তিনি বলেছেন কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন্দ্রে চাকরি করতে চলে যান, এখানে চাকরি করার দরকার নেই। এত ঔদ্ধত্য ছিল, ফলে তাকে লাত মেরে তাড়িয়েছে, ঠিক আছে। কিন্তু শুভেন্দু অধিকারী সরকার কি করছে দেখুন, এখানে শুভেন্দু অধিকারী সরকার কিন্তু যে সুপ্রিমের রায়টা ছিল সেটা মমতার আমলেই চলে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও সরকার তো সরকার হয়, ওটা মমতারও হয় না, শুভেন্দুরও হয় না, তৃণমূলেরও হয় না, বিজেপিরও হয় না। তো সেই রাজ্য সরকার কিন্তু আসার পরই 2016 থেকে 2019 এই 3 বছরের বকেয়াটা দিয়ে দিয়েছে, এবং সেখানে যারা গ্রুপ ডি স্টাফ রয়েছেন, যারা পেনশন হোল্ডার রয়েছেন, তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর বাকিদের পিএফ অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু 2008 থেকে 2016 এই যে বড় সময়টা রয়েছে, এই টাকাটা কি হবে? সরকার পরিষ্কারভাবে বলছে তাদের সামনে দুটো চ্যালেঞ্জ রয়েছে এই ব্যাপারে। নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে, এই সময়ের একটা বড় অংশ কিন্তু যে সার্ভিস বুকটা রয়েছে এমপ্লয়ীদের, সেটা ডিজিটাইজড হয়নি। ফলে সেই হিসেব নিকেশ করা এবং সেখানে যাতে কোনো খুঁত না থাকে, সেই জায়গাটা করার জন্য সময় লাগবে। এবং 2, সেটা যদি করেও ফেলা যায়, এটা তো একটা বিশাল পরিমাণ ফান্ড যেটা মমতা ব্যানার্জি মেরে দিয়েছিল, দিয়ে খেলা মেলা মোচ্ছব করেছে, নিজের ভোটের প্রচার করেছে, আর নিজের আর ওই ভাইপোর দাঁত বার করা ছবিটা গোটা পশ্চিমবঙ্গকে মুড়িয়ে দিয়েছে, নীল সাদা রং করেছে, আর ভাইপো কোটি কোটি টাকা কামিয়েছে সেখান থেকে। তো সেই জায়গা থেকে এই বিপুল পরিমাণ টাকাটা কীভাবে জোগাড় করবে সরকার? তাদের একটু সময়ের দরকার আছে। তো সেই জন্য যেটা সরকার বলেছে যে আমরা 4টে কিস্তিতে এই টাকাটা মিটিয়ে দেব। প্রথম কিস্তি আপনারা পেয়ে যাবেন এবছরের মধ্যে, 2026 সালের মধ্যে, হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে সরকার প্ল্যান করছিল, কিন্তু সরকারি কর্মচারীদের তরফ থেকে আবেদন গেছে যে এটা সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দিন। সরকার সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। এর পরের 2টো কিস্তি 2027 সালে 2বার পাবেন তারা, সেখানে মিটিয়ে দেওয়া হবে। এবং 2028 সালের প্রথমের দিকেই বাকি যে 4th কিস্তিটা রয়েছে সেটা দিয়ে এই ডিএটাকে পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই সরকার কিন্তু ডিএ মারবে না, কেননা যে বিভিন্ন প্রকল্পের কাজগুলোই সরকারকে করতে হবে, সেই কাজগুলো তো করবেন এই সরকারি কর্মচারীরাই।
তারা যদি খুশ না থাকেন তাহলে আলটিমেটলি কী করে কী হবে। কিন্তু সেই সরকারি কর্মচারীদের যাতে কোথাও অখুশি হওয়ার জায়গা না থাকে সেটা কিন্তু এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে এইখানে বিজেপিকে আনা হয়েছিল, শুভেন্দু অধিকারীদের জেতানো হয়েছিল একটাই কারণে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেই দিকে কি সরকার হাঁটছে? হ্যাঁ, সেই দিকে সরকার যে হাঁটছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, এখানে সরকারের উপরে একটা মানুষের রাগ তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় কথা উঠছে, আমরাও আলোচনা করছি যে যেভাবে পুরো জিনিসটা যাচ্ছে, হয়তো এই মুহূর্তে যদি লোকাল বডিজে ভোট হয়, যেহেতু বিজেপি সংগঠন এখনও সেরকম মজবুত হয়ে ওঠেনি, সুতরাং সেই জায়গা থেকে এখানে সিপিএম বা কংগ্রেস যেতে পারে। তো সেই জায়গা থেকে এই সরকারের কাছে একটা বড় জায়গা ছিল, যেটা মমতা ব্যানার্জিও করেছিল, যে প্রশাসক বসিয়ে দীর্ঘদিন চালিয়ে যাওয়া। কিন্তু তা নয়, পরিষ্কারভাবে পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল অগ্নিদি বলে দিচ্ছেন যে না, এরকম কোনো ভাবনা চিন্তা নেই। যাদের মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো তো হবেই, তার পাশাপাশি যেগুলো প্রায় মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে সেই সমস্ত মিউনিসিপ্যালিটিতেও এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে ভোট করে দেওয়া হবে। অর্থাৎ ওই প্রশাসক বসিয়ে কাজ করা নয়। সবকটা তো তৃণমূলের চোর বসেছিল, 4 তারিখের পর ধাঁ হয়ে গেছে। ফলে এই যে ঘোর বর্ষা, যেখানে জল জমার সমস্যা থেকে অনেক কিছু প্রবলেম হতে পারে মানুষের, সাধারণ পরিষেবাটুকু অবধি পাবে না। তো সেই সব না দেখে চুপচাপ নিজেদের প্রশাসক বসিয়ে এগুলো কন্ট্রোলে রাখতে পারতো। এই সরকার কিন্তু সেই ভাবনাটা করছে না। তারা ভোট করছে, ভোটটাকে ভোটের মতোই করবে। সেখানে জেতা হারা মানুষের যা রায় হবে তারা মাথা পেতে নেবে, ভুলটাকে সংশোধনের চেষ্টা করবে, কিন্তু গণতন্ত্রকে আটকে রাখতে দেবে না। আর এটা মন্ত্রী শুধু মুখে বলছেন তা কিন্তু নয়, আলটিমেটলি এখানে কিন্তু বিল নিয়ে এসে ডিলিমিটেশন বিলটাকে পাশ করিয়ে নেওয়া হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং হাওড়ার এই দুটো জায়গার জন্য করে নেওয়া হয়েছে। অর্থাৎ বাকিগুলোরও কিন্তু প্রিপারেশনের মধ্যে রয়েছে, পুরো সিস্টেমটাকে সেই জায়গাটাতেই নিয়ে যাওয়া হবে। অর্থাৎ সরকারের যদি সদিচ্ছার অভাব থাকতো তাহলে এই ডিলিমিটেশন এত তাড়াতাড়ি করা তাদের কোনো দরকার ছিল না, এত তাড়াহুড়ো করার কোনো জায়গা ছিল না। অর্থাৎ যে কারণে বিজেপিকে কিন্তু ভোটটা দেওয়া হয়েছিল, একদিকে হিন্দুদের অস্তিত্ব রক্ষা, অন্যদিকে কর্মসংস্থান, অন্যদিকে শিল্পায়ন, অন্যদিকে সরকারি কর্মচারীদের যে অসুবিধাগুলো আছে সেগুলোকে দূর করা, অন্যদিকে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু এবার টাচ করতে শুরু করে দিয়েছে। প্রথম 3টে মাস হয়তো গুছিয়ে নিতে সময় লেগেছিল, কিন্তু যে মুহূর্তে গুছিয়ে নিয়েছে সেই মুহূর্তেই শুভেন্দু সরকার বন্দে ভারতের গতিটা কিন্তু নিয়ে নিয়েছে। কি বলবেন? অনেক সমালোচনা করেছি, ভুলটাকে ভুল বলার চেষ্টা করেছি, কিন্তু যখন ঠিক করছে তখন সেই ছবিগুলোও তো তুলে ধরা দরকার। আপনারা কি বলেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।